হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WBBSE ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের পৃষ্ঠা সংখ্যা 26-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 2.1-এর 1 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেগুলি করে দেখাবো। দেখো, একেরটা কি আছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। 1 কিগ্রা চালের দাম 40 টাকা। এখানে একক লেখার কোনো দরকার নেই। অনুপাত মানে তুলনা করা, চালের সাথে ডালের দামের তুলনা করা। চালের দাম 40 টাকা হলে ডালের দাম হয় 100 টাকা। এবার এই সংখ্যাটাকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে একই অনুপাতের পরিমাণ একই থাকবে। 40কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 10 4-এ 40 আর 10 10-এ 100, একটা করে শূন্য কমে যাবে। আবার 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 5-এ 10, 2:5 হলো। চাল ও ডালের দামের অনুপাত তাহলে 2:5 হলো অ্যান্সার। 2-এরটা দেখো এবার। একটা ত্রিভুজ দেয়া আছে, ABC একটি ত্রিভুজ, যার কোণগুলির মাপ দেয়া আছে 60 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, সি কোণ 70 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি। আর কোণ BAC অনুপাত ABC অনুপাত ACB কত জিজ্ঞেস করেছে। তো আমরা করি। BAC এখানে দেয়া আছে BAC, এটা মাঝে থাকবে। এ কোণ কত? এখানে 60 ডিগ্রি। দেখো, ত্রিভুজটা এঁকে আমি কোণগুলো লিখে নিলাম। এবার BAC অনুপাত ABC অনুপাত ACB সমান কত? 60 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, BAC 60 লিখলাম, অনুপাত ABC মানে বি কোণ দেখো 50 ডিগ্রি, আর ACB মানে সি কোণ 70 ডিগ্রি। যে কোণটা আমরা ধরবো সেইটা মাঝে লিখতে হয়, কোণের চিহ্ন দিয়ে ACB, তার মানে সি কোণ। অনুপাত 10 দিয়ে ভাগ করলে কি হলো? 6:5:7, একটা করে শূন্য কমে গেল। পরের অঙ্কটা দেখো। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, এবার আর লজেন্সের দাম যেহেতু পয়সায় দিয়েছে, আমরা এককগুলো একই পয়সাতে কনভার্ট করে নেব, একই এককে কনভার্ট করে নেব। 3 টাকা সমান কত? 300 পয়সা। যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকায় হয় 300 পয়সা। আর একটি লজেন্সের দাম 50 পয়সা দেয়া আছে। অঙ্ক বুঝতে পারলে তোমরা অবশ্যই ভিডিও লাইক করে দাও। এবার অনুপাতটা বের করি। তাহলে পেন্সিলের দাম 300 অনুপাত লজেন্সের দাম 50, ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে? 300 অনুপাত 50। এবার 10 দিয়ে ভাগ করলে একটা করে শূন্য কমে যাবে, 30 অনুপাত 5। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 6 30, সমান চিহ্ন দিয়ে 5 6 30, 5 1 5। তাহলে অনুপাত কত হলো? 6 অনুপাত 1। হ্যাঁ, এগুলো সমান চিহ্ন দিয়ে নেবে। এবার 4-এরটা দেখো। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। দেখো, আধুলি কি তোমরা দেখোনি? আমরা ছোটোবেলায় দেখেছি। আধুলি মানে আটানা, অর্থাৎ 50 পয়সা। একটি আধুলি সমান 50 পয়সা, মানে 1 টাকার অর্ধেক। আর একটি 1 টাকা মানে তো তোমরা খুব ভালোই জানো, একটি 1 টাকা মানে 100 পয়সা। আর একটি 2 টাকা, 2 টাকা মানে 200 পয়সা। সবগুলোকে আমরা পয়সায় করে নিলাম। অনুপাত মানে কি? একটার সাথে একটার তুলনা করা। তাহলে আধুলি 1 টাকা ও 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। মূল্যের অনুপাত একটা 50 পয়সা। আমরা এখন কি লিখব? একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত 50 অনুপাত
100:200। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে একটা করে শূন্য সবার কমে যাবে, 5:10:20 হলো। এবার 5 দিয়ে যাবে ভাগ করা, 5 দিয়ে ভাগ করলে কি হবে, 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 চারে 20। তাহলে অনুপাত হলো 1:2:4, আধুলির 1 টাকা ও 2 টাকার মূল্যের অনুপাত। এবার 5এরটা দেখো, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। দেখো উমার বয়স 12 বছর 6 মাস বলেছে, এখানে আমরা কি জানি 1 বছরে ক মাস হয়, 12 মাস হয়, তাহলে 12 বছরে ক মাস হবে না, 12 দিয়ে এই 12 বছরকে গুণ করলে আমরা কত মাস হবে পেয়ে যাব, আর তার সাথে যে 6 মাস আছে বাড়তি সেটা যোগ করে ফেলব, তাহলে মোট কত মাস উমার বয়স বেরিয়ে যাবে। বেরিয়েছে 12 12 144 যোগ 6 সমান 150 মাস। আবার রাতুলের বয়স 12 বছর 4 মাস, তাহলে 12 দিয়ে গুণ করব, 12 গুণ 12, 12 12 144 যোগ 4 সমান 148 মাস। এটা রাতুলের বয়স, ঠিক আছে। আর দেখো বাচ্চারা, নূরজাহানের বয়স 12 বছর বলেছে, এখানে কোনো মাস নেই। নূরজাহানের বয়স 12 বছর, 12 বছর মানে কত মাস না, 12কে 12 দিয়ে গুণ করলে আমরা কত মাস পেয়ে যাব, 12 গুণ 12 সমান 144 মাস, ঠিক আছে। দেখো তা এবার আমরা অনুপাতগুলো দেখি, ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। হ্যাঁ, ওদের উমার বয়স অনুপাত রাতুলের বয়স অনুপাত নূরজাহানের বয়স, লিখে ফেলি 150, উমার বয়স কত 150 মাস হলো, মাসটা লেখার দরকার নেই, মাসটা আমরা কেটে দেব, 148 মাস আর একজনের 144 মাস, নূরজাহানের মাসগুলো কেটে দিলাম। এবার ভাগ করলে কি হবে, দেখো 2 দিয়ে ভাগ করলে 2 7 14, 2 5 10, 75, 2 7 14, 2 0 2 2 4 8, 148 আছে, আর 2 7 14, 2 দুগুণে 4, তাহলে 75:74:72 অ্যান্সার হলো। পরেরটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। ত্রিভুজটা কেমন বলেছে না, সমকোণী। সমকোণী মানে আমরা কি জানি, সমকোণী মানে 90 ডিগ্রি। দেখো একটা ত্রিভুজ আমি এঁকে নেওয়ার চেষ্টা করছি, সমকোণী। হ্যাঁ, এই যে কোণটা এটা সমকোণ, আর এই দুটো বাহু সমান, অতিভুজ ভূমি এটা, আর এটা লম্ব, এই দুটো যোগ করলে হলো অতিভুজ। আর লম্ব আর ভূমি এই দুটো সমান, আর লম্ব ভূমি সংলগ্ন কোণটা 90 ডিগ্রি, এটাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। ABC ত্রিভুজটার নাম দিয়ে নিলাম। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ABC একটি সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এবার এর AB = AC বাহু, ঠিক আছে। AB আর AC সমান, ভূমি আর লম্ব সমান, কারণ সমদ্বিবাহু বলেছে, তাহলে দুটো বাহু সমান হবে। আর এই দুটো বাহু সংলগ্ন কোণ কোনটা না, BAC বা CAB, এই কোণটা 90 ডিগ্রি। আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এই 180 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি যদি বাদ দিই, বাকি দুটো কোণ সমান হবে। যেহেতু দুটো বাহু সমান, তাই বাকি দুটো কোণ 90কে ভাগ করলে 2 দিয়ে 45 করে হবে, তাহলে ABC 45 হবে, আর ACB এটাও 45 ডিগ্রি হবে। ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, এটা সবসময় মনে রাখবে, তোমাদের অঙ্ক করতে পরবর্তীতেও এটা কাজে লাগবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
কোণগুলির অনুপাত। এবার কি হয় দেখি, ABC ইস্টু ACB। আচ্ছা, BAC 90 ডিগ্রি আছে, ওটা আগে লিখে নেব। ACBটা লিখি, ACB অনুপাত এইদিকে লিখব BAC, তাহলে ওটার দরকার নেই। BAC অনুপাত ABC অনুপাত ACB। BAC কত? 90 ইস্টু 45 ইস্টু 45। 45 দিয়ে ভাগ করলে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45, 2 অনুপাত 1 অনুপাত 1 হলো কোণগুলির মাপের অনুপাত। এবার 7 অঙ্কটা দেখো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1 হলো। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমবাহু মানে 3টে বাহুই সমান হবে। দেখো একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ একটা এঁকে নেওয়ার চেষ্টা করলাম, নাম দিলাম ABC। এটার আমরা কি পাচ্ছি? 3টে বাহুই সমান। আবার কি 3টে বাহু সমান মানে AB = BC ABC একটি সমবাহু ত্রিভুজ যার AB = BC দৈর্ঘ্য সমান CA। আর যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এর 3টে কোণও সমান হয়। এটা রুল, সমবাহু ত্রিভুজ হলেই 3টে কোণও সবসময় সমান হবে। সমবাহু ত্রিভুজের কোণগুলি ও সমান হবে। তাহলে 3টে কোণ যদি সমান হয়, আমরা কি জানি 3টে কোণের যোগফল ত্রিভুজের সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ কত হবে? আমরা 180কে 3 দিয়ে ভাগ করে নিলে পেয়ে যাব 60 ডিগ্রি করে হবে। 3 × 6 = 18 আর 3 × 0 = 0, তাহলে 60 ডিগ্রি করে হবে একটা কোণ। তাহলে কোণ 3টের অনুপাত আমাদের কত বের করতে হবে? কোণগুলোর অনুপাত কত হবে? 60:60:60, যেহেতু 3টে কোণই সমবাহু ত্রিভুজের সমান হয়। ঠিক আছে, ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। 60:60:60। এবার 60 দিয়ে ভাগ করলে আমরা এটাকে কি পাবো? 1:1:1। অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 8এরটা। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। দেখো, বয়সের অনুপাত দুজনের দিয়ে দিয়েছে। পুলকবাবুরটা প্রথম অনুপাত 7 আর মানিকবাবুরটা 9। তাহলে পুলকবাবুর বয়স পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাতটা আগে লিখে নিই, 7:9। এখন আমরা এই যে 7:9 এটাকে আমরা এভাবে লিখতে পারি, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স, মানে এরকম করে অনুপাত লেখা যায়। মানিকবাবুর বয়স সমান 7/9। পুলকবাবুরটা 7 উপরে লিখব আর মানিকবাবুর 9, 7/9। আবার আমরা কি পাই? 7/9। পুলকবাবুর বয়স আমাদের বের করতে হবে কার বয়স? পুলকবাবুর বয়স। মানিকবাবুর বয়স 72 বছর দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন বাঁদিকে পুলকবাবুর বয়সটা রেখে দেব। পুলকবাবুর বয়সটা রেখে দেব। পুলকবাবুর বয়স সমান কত? মানিকবাবুর বয়সটা ডান দিকে গিয়ে 7-এর সাথে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে যখন ডান দিকে যাবে। মানিকবাবুর বয়স 7 গুণ মানিকবাবুর বয়স। আর আমরা দেখছি মানিকবাবুর বয়সটা দিয়ে দেওয়া হয়েছে 72 বছর, তাহলে 72 বছরটা মানিকবাবুর বয়সের জায়গায় লিখে দিলাম। 9×8 = 72, 7×8 = 56। তাহলে অতএব পুলকবাবুর বয়স সমান কত বেরোলো? 56 বছর। অ্যান্সার।
ঠিক আছে। এবার 9টা, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। একইভাবে করতে হবে। এই তোমাদের 8, 9, 10 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আর এগুলো একইভাবে করলেই তোমাদের সমাধান করা সহজ হবে। দেখো, দুটি বইয়ের দামের অনুপাত, প্রথম বইয়ের দাম দেয়া আছে, অনুপাত দ্বিতীয় বইয়ের দাম, মানে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম। প্রথম বইয়ের দাম ওপরে কত হবে? 2। প্রথম বইয়ের দাম 2 অনুপাত দ্বিতীয় বইয়ের দাম 5, তাহলে 2/5। এবার আমরা বের করব কি না দ্বিতীয় বইটির দাম, তাহলে 1/, প্রথম বইয়ের দাম 32.20 লিখে নিলাম, এটা দ্বিতীয় বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। এবার দেখো বের করতে হবে দ্বিতীয় বইয়ের দাম। এবার তাহলে লিখব 1/, দ্বিতীয় বইয়ের দাম, আর ওই যে 32.20টা আছে ওটা যখন ডান দিকে যাবে ওই নিচে গুণ হয়ে যাবে, 2/5 গুণ 32.20, নিচে হরের সাথে গুণ হয়ে যাবে এটা। আবার যেহেতু এটা 1/, দ্বিতীয় বইয়ের দাম আছে, এটা আমরা দ্বিতীয় বইয়ের দামটা উল্টিয়ে দিলাম, উপরে নিয়ে গেলাম, দ্বিতীয় বইয়ের দাম বাই 1, তাহলে আমরা ডান দিকের সংখ্যাটা উল্টে দেব। উল্টে দিলে কি হবে? ডান দিকের সংখ্যাটা 5 গুণ 32.20 বাই 2। দেখো এবার 2 দিয়ে কাটলে 2 ষোলো 32, 2 একে 2, 2 শূন্যে 0, দশমিকের পরে 1 0, তাহলে 5 ষোলো 80 আর 5 10 50, 80.50 টাকা। সুতরাং দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা, অ্যান্সার। এবার 10এরটা দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। দশেরটা 2 মিটার 1 ডেসিমিটার দেওয়া আছে, এই পুরোটাকে আমরা ডেসিমিটারে করে নেব। তো পুরোটাকে ডেসিমিটারে করতে গেলে কি করতে হবে? মিটার মিটার ডেসি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, মিটারের 1 ঘর পর ডেসিমিটার, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। ডেসিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করে এই যে 1 ডেসিমিটার আছে ওইটা যোগ করে দিলে হচ্ছে 21 ডেসিমিটার। এইবার বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত আগের অঙ্কটার মতন করে, আগের দুটো অঙ্কর মতো করেই করতে হবে। বৃত্তের পরিধি বাই ও ব্যাসের অনুপাত 22.7, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবার আমরা বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসের অনুপাতটাকে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস এইভাবে লিখতে পারি, সমান 22/7। এবার দেখো আমাদের বের করতে হবে কি না বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সমান, আমরা এই যে নিচে যে 21টা আছে, 21টা ডান দিকে গেলে 22-এর সাথে গুণ হয়ে যাবে, 22-এর সাথে, আর অতএব বৃত্তের পরিধি সমান 22 গুণ, এই যে এটা যখন ডান দিকে যাবে লবের সাথে গুণ হয়ে যাবে, ওপরে চলে যাবে ডান দিকে, 7 3 21, 3 22 66 ডেসিমিটার হলো ওই বৃত্তের পরিধি। অতএব ওই বৃত্তের পরিধি কত হলো? 66 ডেসিমিটার, ঠিক আছে। অতএব উত্তর লিখি, ওই বৃত্তের পরিধি
66 ডেসিমিটার। 66 ডেসিমিটারকে আবার যদি আমরা মিটারে করি 10 দিয়ে ভাগ করলে 10 ছয়ে 60, তাহলে 6 মিটার। আর 6 ভাগশেষ থাকবে, সেটা ডেসিমিটার থেকে গেল। 6 মিটার 6 ডেসিমিটার অ্যান্সার। এবার 11 অঙ্কটা দেখো। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছেন। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। দেখো 11 অঙ্কটা বলেছে ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা আর সপ্তম শ্রেণীর প্রতিযোগী সংখ্যার সঙ্গে সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যার অনুপাত, আবার ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী সংখ্যার সাথে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যার অনুপাত। তাহলে আমরা লিখব সপ্তম শ্রেণীর প্রতিযোগী সংখ্যা বাই সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা। সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা কত দেওয়া আছে বইয়ে? না 150। তাহলে আমরা নিচে 150 লিখব, ওপরে 90 লিখে কাটাকুটি করলে 5 3 5 15 আর 3 তিরিককে 9, আর শূন্যগুলো আগেই কেটে গেছে, 10 দিয়ে ভাগ করলে শূন্যগুলো কেটে যায়। 10 9 90, 3 5 হলো অনুপাত। সপ্তম শ্রেণীর প্রতিযোগী সংখ্যার সাথে সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যার অনুপাত 3/5 হলো, অর্থাৎ 3:5। আর ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী সংখ্যা বাই ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত দেওয়া আছে? ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী সংখ্যা কতজন নাম দিয়েছে অঙ্কন প্রতিযোগিতায়? 80 জন। উপরে লিখব 80, আর নিচে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা 140। উপরে 0 0 কেটে গেল 10 দিয়ে ভাগ করে, 2 4 8, 2 7 14, অতএব 4/7 হলো অনুপাত। এবার সপ্তম শ্রেণীর প্রতিযোগী বাই সপ্তম শ্রেণীর ছাত্র, আমরা কি করব এখন? হরটাকে আমরা একই না করলে বুঝতে পারছি না যে কোন শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা বেশি। তাই হরটা একই করার জন্য আমরা কি করব না, সপ্তম শ্রেণীর প্রতিযোগী বাই সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যার যে অনুপাতটা আছে সেটা লিখে নেব। লিখলে হয় 3-এর 5 আছে, 3-এর 5। এবার আমরা দেখো ওর নিচে হর 5 আছে, আবার ষষ্ঠ শ্রেণীর হরে 7 আছে। 7 5-এ যদি আমরা 35 করি তাহলে দুটোরই হর আমরা সমান করতে পারবো। তাই 5কে 7 দিয়ে গুণ করলাম, তাই নিচেরটাকে যেহেতু 7 দিয়ে গুণ করলাম, ওপরটাকেও 7 দিয়ে গুণ করে আমরা নিচে 5 7 35 পেলাম। 35 জনের মধ্যে 21 জন প্রতিযোগী সপ্তম শ্রেণীতে। আর ষষ্ঠ শ্রেণীরটাও একইভাবে করব। ষষ্ঠ শ্রেণীরটায় নিচে হর কত আছে? 7, 4-এর 7 আছে, তো 4-এর 7 আমরা 7 5-এ 35, আর তাহলে ওপরটাকেও 7 5 দিয়ে গুণ করব, যেহেতু নিচেরটা 5 দিয়ে গুণ হলো, কারণ অনুপাতটা তো আমাদের ঠিক রাখতে হবে। 7 5-এ 35 আর 4 5-এ 20 হলো। তাহলে কোন শ্রেণীর প্রতিযোগী বেশি হলো? দেখো ষষ্ঠ শ্রেণীর 35 জনের মধ্যে 20 জন, আর সপ্তম শ্রেণীর 35 জনের মধ্যে 21 জন প্রতিযোগী। তাহলে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি? না, সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার বুঝতে পারলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, হ্যাঁ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশান অন করে রাখো। দেখো 12 অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? এখানে বলে দিয়েছে গসাগু 13 আর সংখ্যা দুটো 5:7। তাহলে দুটো সংখ্যার অনুপাত 5 আর 7। এবার কি দুটি সংখ্যার অনুপাত 5:7। আবার এমন সংখ্যা হবে যে দুটো সংখ্যায় 13 দিয়ে ভাগ করা যাবে। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। তাহলে আমরা এখন এটা বের করতে গেলে কি করব? একটা সংখ্যা 13 × 5 = 65 হবে, আর একটা সংখ্যা
13 গুণ 7 সমান 13 গুণ 7 সমান 7 13 91। ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।